হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 99 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। আজকে আমরা 3 দাগের অঙ্কটা দেখব। আমাদের পাড়ার ব্যানার্জি বুক স্টল থেকে আমি 1 ডজন খাতা 90 টাকায় কিনেছি। একই রকম 8টি খাতার দাম কত হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ওকে, তাহলে আমরা ঠিক একই রকমভাবে কি লিখব? আমরা লিখব প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। ওকে, এটা লেখার পর আমরা এখানে দেখব যে 1 ডজন খাতা আর একক গাছ এখানে টাকায়, তাহলে খাতার দাম আর একটা কি, একটা হচ্ছে খাতার সংখ্যা, মানে কটি খাতা কিনবো। তাহলে আমরা লিখতে পারি যে খাতার সংখ্যা, তাহলে এখানে লিখে নিই খাতার সংখ্যা। ওকে, সবসময় আমরা খাতার সংখ্যা টি আকারে লিখব। আমাকে 5টি খাতা দিন, 6টি খাতা দিন, দেখো টি কথাটা উচ্চারণ করতে হয়, তাই না? তাহলে সেটাই তার কিন্তু একক। ক্লিয়ার? আচ্ছা, খাতার কত দাম আমরা এইভাবে জিজ্ঞেস করি, তাহলে এটা হবে খাতার দাম। এভাবে প্র্যাকটিস করতে করতে ভাষাগুলো নিজের থেকেই চলে আসবে। ওকে, খাতার দাম, খাতার দামকে আমরা সবসময় কি কত টাকা হিসেবে ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে একক কিন্তু আমরা টাকা নেব। এবার দেখো 1 ডজন কি বলেছে, 1 ডজন খাতা 90 টাকায় কিনেছে, তাহলে 1 ডজন মানে কটি? আমরা জানি 12টি। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডজন, 1 ডজন সমান সমান কত? 12। আমরা জানি 12টি মিলে 1 ডজন হয়। খাতার দাম কত নিয়েছে? 90 টাকা নিয়েছে। আর কিন্তু এখানে একক বসানো, উপরে কিন্তু একক লিখে দিয়েছে। এরকম কটি খাতা, দেখো টিটা দেখো, একক কি আছে? টি, তার মানে টির জায়গায় বসাতে পারে। এরকম কটি খাতা? 8টি খাতায় তাকে কত দামে কিনতে হয়েছিল, তাহলে এখানে আমাকে দিতে হবে কোশ্চেন চিহ্ন। জাস্ট এইটুকুই কাজ। এই মানে কি এই গ্রাফটা বলতে পারো বা টেবিলটা বলতে পারো। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা এখানে দেখো লিখে দিয়েছে যে সম্পর্কটি হলো, তাহলে খাতার সংখ্যা বাড়লে খাতার সংখ্যা, তাহলে আমরা এখানে সম্পর্ক লিখতে পারি বা ডাইরেক্ট করতে পারি যে সুতরাং খাতার সংখ্যা, ওকে, বাড়লে, খাতার সংখ্যা যদি বাড়ে, ওকে, সেক্ষেত্রে কি বলেছে? দাম। দেখো বলেছে খাতার সংখ্যা বাড়লে দাম, খাতার সংখ্যা যদি বেড়ে যায়, খাতার সংখ্যা যদি বেড়ে যায়, ওকে, তাহলে কি হবে? দাম বাড়বে অবশ্যই। খাতার দাম, খাতার সংখ্যা মানে 12টা খাতার জায়গায় ধরে নাও আমি দোকানদারকে বলো আমাকে 20টা খাতা দিন, তাহলে কি সে আর আমাকে 90 টাকায় দিবে? নিশ্চয়ই দেবে না। কেন? 12টার খাতার জায়গায় আমি 20টা খাতা চাচ্ছি, মানে 20টা খাতা চাচ্ছি, তার মানে আমাকে দামটা কিন্তু বেশি দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দাম কি হবে? বাড়বে। ওকে, এখানে আমি লিখেও দিচ্ছি কি হবে? বাড়বে। তাহলে খাতার সংখ্যা বাড়লে দাম বাড়বে। ওকে, এটা যেহেতু শূন্যস্থান ছিল, আমি কিন্তু খাতাও শূন্যস্থানটা পূরণ করে দিলাম। তারপরে খাতার সংখ্যা কমলে, খাতার সংখ্যা কমলে কমলে সেক্ষেত্রে দাম কি হবে? সেক্ষেত্রে দাম, দেখো খাতার সংখ্যা যদি কমে যায়, যেমন প্রথমে ছিল 12টি খাতা, পরে হলো 8টি খাতা, 12টি খাতার দোকানদার কত নিল? 90 টাকা। এবার আমি 12টি খাতা নিচ্ছি না, ধরো তুমি, তোমাদেরই কথা বলছি, তুমি দোকানদারকে বলে আমাকে 8টি খাতা দিন, সে কি 90 টাকা নেবে? অবশ্যই নেবে না, যেহেতু খাতা তুমি কম নিয়েছো, তাহলে দামটাও কি হবে? কম নেবে। তাহলে এই ক্ষেত্রে দাম কি হবে? কমবে। রাইট? কমবে। তাহলে এখানে আমরা লিখব যে দাম কমবে। ওকে, তাহলে বলতে পারি যে সুতরাং খাতার সংখ্যা ও খাতার দাম, দেখো খাতার সংখ্যা আর খাতার দাম, খাতার সংখ্যা,
খাতার সংখ্যা 12টা ছিল। ওকে, 12টি খাতা তার কাছে নিল কত? 90 টাকা। কিন্তু আমি যদি দোকানদারের কাছে 8টি খাতা নিই তাহলে সে তো 90 টাকা নেবে না, সে কম নেবে। তাহলে দেখো এইদিকে যদি কমে যায়, কমে গেল, 12 জায়গায় 8 হলো, তাহলে এদিকেও কিন্তু কমে গেল। তাহলে দুই দিকে কমে গেলে সেটা কি সম্পর্ক আমরা জানি? সেটা হচ্ছে সরল সম্পর্ক, রাইট? সরল সম্পর্ক আমি প্রথমে বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে সরল সম্পর্ক। লিখবো তাহলে এখানে সরল সমানুপাতিক। সমানুপাতিক। ওকে, চলো একবার দেখিয়ে দিচ্ছি সরল সম্পর্কটা কীরকম ছিল। দেখো, সরল সম্পর্ক বাড়লে এদিকে বাড়লে এদিকেও বাড়ে, এদিকে কমলে পরে এদিকেও কমে, সেটাকেই বলবো আমরা সরল সম্পর্ক। আচ্ছা, এরপরে যেহেতু সমানুপাতি লিখেছি, তাহলে আমরা এটাকে সমানুপাতে যদি সাজাই তাহলে কি করে সাজাবো? যেহেতু সরল, তাহলে আমরা কিন্তু 12 কত লিখবো? 8। যে নিয়মটা শিখলাম, যে সুতরাং প্রথমে নিব 12 নিলাম, তারপরে বসাবো, 8 বসাবো। যেহেতু সমানুপাতি, দেখো সমানুপাতি, এখান থেকে যখন এখানে আসবো তখন কিন্তু আমাকে এখানে ডবল দিতে হবে, বা সমানুপাতি, বা এই কথাটার মানেই হচ্ছে এটা সমানুপাতি, সমানুপাত। যেহেতু সরল সম্পর্কের ক্ষেত্রে মনে রাখবে 90টা আগে হবে, তারপরে কোশ্চেন চিহ্ন হবে। যদি ব্যস্ত হতো তাহলে কোশ্চেনটা আগে হতো, তারপরে 90 হতো। এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে, 90 কোশ্চেন চিহ্ন। তাহলে দুরকমভাবে সলভ করি, এটাকে সলভ করে দেখাই। তাহলে এই ক্ষেত্রে দেখো কোশ্চেন চিহ্নটা বের করব, তার জন্য আমরা কি জানি যে এখানে কি করতে হয়, এই অনুপাত মানে বাই আকারে আসবে, তাহলে 12টা উপরে থাকবে আর 8টা নিচে নামবে, আর ডবল মানে এখানে সমান 90 উপরে, আর কোশ্চেন চিহ্ন আসবে আমার নিচে। এরপরে আমরা কি করব, আমরা জানি এর সাথে এর গুণ করতে হয়, তাহলে 12 গুণন কোশ্চেন চিহ্ন বসাবো ইকুয়াল টু এর সাথে এর বসাবো গুণ দিয়ে, তাহলে 8 গুণন 90। যেহেতু কোশ্চেন চিহ্নটা বের করবো সেটাকে আমরা রাখবো এদিকে, সমান সমান এটা বসাবো উপরে 8 গুণন 90। এই কোশ্চেন চিহ্নের সাথে যে সংখ্যাটা ছিল সেটা আমাকে নিচে লিখতে হবে। তাহলে কোশ্চেন চিহ্নটা আমরা পাবো কি করে? দেখো এখানে আমরা যদি 12 ঘরে নামতা পড়ি তাহলে 5 12 60 এভাবে বলতে পারি, নতুবা দেখো আমরা ছোট করে কাটাকাটি করতে পারি। যেমন এটাকে আমরা 4 ঘরে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 ঘরে নামতা পড়লে 3 4 12, 3 দিয়ে 9কে কাটি, দেখো 3 3 9, আর এই শূন্যটা এখানে থাকলো। তাহলে 2 গুণন, তোমরা যেভাবে পারো কাটাকাটি সেভাবে কিন্তু করবে। তাহলে 30 দুগুণে কত? 60। তাহলে কোশ্চেন চিহ্নটা আসলো 60। তাহলে কোশ্চেন চিহ্নটার উপরে কি লেখা ছিল? টাকা। তাহলে কত টাকা? 60 টাকা। তাহলে এখানে 60 একক দেব টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, এবার এটাকে যদি আমরা অ্যান্সারে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? লিখব 8টি খাতার দাম, 8টি খাতার দাম তার কত টাকা পড়ছে? 60 টাকা। তাহলে অ্যান্সার লিখে যে সুতরাং 8টি খাতার দাম, 8টি খাতার দাম 60 টাকা। ওকে, এভাবে করতে পারি। আরেকটা নিয়ম কি শিখিয়েছিলাম আমরা? সেটা শিখিয়েছিলাম যে খাতার দাম এভাবে লিখব। তাহলে দেখো অন্যভাবে যদি করি, অন্যভাবে, ওকে, যেটা তোমাদের ভালো লাগে। তাহলে প্রথমে লিখতে হবে খাতার দাম, ওকে, যেহেতু এটা কোশ্চেন চিহ্ন তাহলে কোশ্চেন চিহ্নটা আমি ব্র্যাকেটে রাখতে পারি, কেন এটা বের করব। সমান সমান আমরা কি জানি যে খাতার দাম লিখেছি, কোশ্চেন চিহ্ন লিখেছি, কোশ্চেন চিহ্ন লেখার পর যে তার উপরে রাশিটা নেব, অর্থাৎ 90 বসাবো এখানে, গুণ চিহ্ন দেব, একটা দাগ নেব। যেহেতু সরল সম্পর্ক মনে রাখবে, সরল সম্পর্কের ক্ষেত্রে এর নিচেরটা আগে বসে আর উপরেরটা নিচে বসে। তাহলে 8 আগে, তারপরে 12 আসবে, উপরে থাকবে 8, নিচে আসবে 12। ওকে, নিয়মটা কিন্তু জানতে হবে। ওকে,
তাহলে দেখো এটাকে আমি অন্যভাবে কাটি। আমি ধরুন 3 ঘরে নামতা পড়ে কাটবো। তাহলে 3 ঘরে নামতা পড়লে 3 4 12, 3 ঘরে নামতা পড়ি 3 3 9, এখানে শূন্যটা আসবে। ওকে, 4 দিয়ে 4 ঘর নামতা পড়ে আমি এটাকেও কাটতে পারি, এটাকেও কাটতে পারি। না, এটাকে কাটা যাবে না, এটাকে কাটা যাবে। 4 ঘর নামতা পড়লে 4 দুগুণে কত? 8। তাহলে 30 গুণন কত থাকলো? 2। তাহলে 30 দুগুণে কত? 60। আর দাম, যেহেতু দামের একক কি লিখতে হবে? টাকা। তাহলে এখানে বসাবো টাকা। ওকে, দুই ক্ষেত্রে কিন্তু দেখো উভয় ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একই বেরোলো। তাহলে এটার ক্ষেত্রে আর আমি অ্যান্সার লিখছি না, যেহেতু এখানে অ্যান্সারটা আমি লিখে দিয়েছি। এবার দেখো এখানে বলে দিয়েছে যে খাতার দাম। তাহলে আমরা দেখলাম যে খাতার দাম যেহেতু বলেছে, তাহলে দামের আগের যে সংখ্যাটা আছে সেটা এখানে বসাতে হবে। আর সরল সম্পর্ক থাকলে নিচের সংখ্যাটা উপরে যায় আর 12টা নিচে আসে। কাটাকাটি করে অলরেডি আমি দেখিয়েছি। 8টি খাতার দাম আমরা তাহলে আরেকবার যদি এখানে কাটাকাটি করে দেখিয়ে দিই, তাহলে 3 ঘরে নামাতে বললে 3 4 12, 3 ঘরে নামাতে বললে 3 3 9 0, 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণে 8। তাহলে 30 দুগুণে কত? 30 গুণন কত? 2 পাবো। 30 দুগুণে কত হবে? এটা হবে 60 টাকা। ওকে, তাহলে বলছে আর এখানে লিখতে হবে প্রথম রাশির আমাদের যে ছিল সেটা কি ছিল? সেটা অজানা রাশির। ওকে, এই যে এটা, সরি, দ্বিতীয় রাশির অজানা মান। তাহলে এখানে প্রথম নয়, এখানে লিখতে হবে দ্বিতীয় রাশির অজানা মান। দ্বিতীয় রাশির অজানা মানে যেটা জানা নেই সেটাকেই বলবো অজানা, অজানা মান। আর এখানে কি লিখতে হয়? এখানে লিখতে হয় দ্বিতীয় রাশির জানা মান। তাহলে এখানেও লিখবো দ্বিতীয় রাশির জানা। প্রথমটাতে অজানা, এটাতে হচ্ছে জানা মান। তারপরে এখানে লিখবো প্রথম। দেখো প্রথম রাশির একটি মান, প্রথম রাশির অপর মান। তাহলে এখানে লিখবো প্রথম রাশির একটি মান, এখানেও লিখবো প্রথম রাশির অপর মান। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? মনে রাখবে এইভাবে করলে কিন্তু এখানেই অঙ্কটা শেষ হয়ে যাবে আমার। ওকে, আর যদি এইভাবে করতে চাও তাহলে এখান থেকে এটার কিন্তু প্রয়োজন হবে না। ক্লিয়ার? যদি এই নিয়মটা মনে রাখো তাহলে কিন্তু অনেক সময় বাঁচবে। অন্যভাবে লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট এইভাবে লিখবে। আমি কোষে দেখে দেখাবো এই নিয়মটা করে শুধু, আর এই নিয়মটা একবার করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ দুটো নিয়ম একসাথে থাকলে হয়তো অনেকজনের বুঝতে অসুবিধা হয় যে দুটোই কি রাখবো, এরকম একটা কোশ্চেন মনের মধ্যে আসতেই পারে। তো যখন কোষে থেকে শুরু করব তখন আমি একটা একটা করে নিয়মই শেখাবো। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 3-তে বাকি অঙ্কগুলো করব।